যে কোনো সময় গৃহযুদ্ধ লাগার আশঙ্কা আমি করছি আসলে। বিকজ আমাদের সেনাবাহিনী এখন পর্যন্ত রাস্তায় আছে বিধায় অনেকটা, আমি মনে করি যে অনেকটা এখন পর্যন্ত পরিস্থিতি টালমাটাল, এটাকে সামাল দেওয়ার সম্ভব হচ্ছে। কিন্তু এটি যদি কোনো কারণে হারমোনি লস হয়, কদিন আগে হাসনা যে কাজটি করলো, যে 9 দিন পরে এসে সে জানাচ্ছে সেনাপ্রধান সামহাও রিফাইন আওয়ামী লীগ করছে, এরকম কিছু একটি বিষয়। সার্জিসের যে পরিমাণ অবদান, আমারও সেই পরিমাণ অবদান এখানে আছে, কিছু অংশ আমার তার থেকে বেশি আছে। তো এই জায়গা থেকে তারা বিভিন্ন জায়গা থেকে অর্থ, বিভিন্ন বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন উপঢৌকনের বিনিময়ে বিভিন্ন বড় বড় কোম্পানি তাদের সাথে বসিয়ে দিয়ে এর বিনিময়ে বিভিন্ন কমিটি হাতিয়ে নেওয়া, তাদের নিজেদের আত্মীয় স্বজন বিভিন্ন জায়গা থেকে ধরে এনে দেওয়া, এই যে কার্যক্রমগুলো করছে, এটার জন্যই 24শে জুলাই বিপ্লব আসলে ব্যর্থ হয়ে যাবে একটা সময় গিয়ে। এবং সেটা সবাই চক্ষু সম্মুখে দেখতে পাবে। তবে আসিফের কারণেই, যেহেতু সে এলজিডির দায়িত্বে আছে এবং স্থানীয় সরকার এবং এই প্রশাসনের দায়িত্বে সে আছে, এই জায়গা থেকে আসলে তার ভূমিকা এবং সে কি ধরনের ভূমিকা রাখছে সেটি সরাসরি ইফেক্ট করছে এখানে ঈশ্বর আহ কে কি ধরনের, সে কিভাবে থাকবে। বাট যেটি লজিক্যাল সেটি হচ্ছে যে অবৈধভাবে যদি গভর্নমেন্টের জায়গা থেকে চিন্তা করি, তাহলে সেই সময় সবকিছু অবৈধ হিসেবে গণ্য হওয়ার কথা। একই জায়গায় স্থানীয় সরকারের আমি যদি না চাই আবার একই মেয়র হতে চাইলে এই বিষয়গুলো কন্ট্রাডিক্টরি হয়ে দাঁড়ায়। ঈশ্বরের মতো একজন হেভি ওয়েট পার্সন, ওনার জায়গা থেকে উনি যেভাবে এই ওনাকে যথেষ্ট বাংলাদেশের আবহাওয়ার জনসাধারণ পছন্দ করেন। তার বাবা আহ, মহান মুক্তিযোদ্ধা এবং সে একজন উনি আহ, আমাদের সাদিক হোসেন খোকা, উনি পুরান ঢাকার একজন অনেক অন্যতম প্রান্তীয় ব্যক্তিত্ব ছিলেন এবং ওনার জায়গা থেকে উনি অনেক রাজনৈতিকভাবে যথেষ্ট সফল ব্যক্তিত্ব। সেই জায়গা থেকে ইশরাকেরও এটি পরিগণিত হচ্ছে তার জায়গা থেকে, যেভাবে উনি এগিয়ে যাচ্ছেন। কিন্তু মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে এই জায়গা থেকে এই কন্ট্রাডিক্টরি গুলো আসলে সর্ট আউট করার একটা লম্বা সময় ছিল। 9 মাস পর্যন্ত না পেয়েছি সংবিধান সংস্কার, না পেয়েছি প্রোক্লেমেশন, না পেয়েছি আহ এই সে বিচার। 24শে জুলাই বিপ্লবের যারা হতাহতের যে ঘটনা ঘটেছে সেটার সুষ্ঠু কোনো বিচার একটা জায়গা থেকে কোনো একটা পয়েন্টেও আমরা মিলাতে হতে পারিনি। এই বিষয়গুলো নিয়ে শুরু থেকে যখন আমরা কথা বলে আসছিলাম, তখন কিন্তু সার্জিস কিংবা হাসনাত এদের জায়গা থেকে কিন্তু অনেকে কোনো ধরনের কোনো টুটা শব্দ করে নাই। এখন আজকে 9 মাস পরে এসে তারা এই বিষয়গুলো নিয়ে সরব হয়ে গিয়েছে, যে মুহূর্তে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের সাথে জিও পলিটিক্যাল একটা ফাইট হচ্ছে বহির্বিশ্বের, সেই বিষয়গুলো সব ধামাচাপা করে যাচ্ছে। আর এই বিষয়গুলো নিয়ে এখন ফাইট দিতে হচ্ছে, যেটা আমাদের আরো 3 থেকে 4 মাস বা 5-6 মাস আগে দেওয়ার কথা ছিল। তো এই বিষয়গুলোকে টোটালি আমার কাছে অনেকাংশে, আপনি যেটা বললেন একটু আগে, যেটা কি কোনো সাজানো নাটক কিনা, আমার কাছে কোনো একটা নাটকই মনে হচ্ছে আমাদের। আহ, আসলে আমি ইন্ডিয়ার হাত থেকে বা যেটাই বলি যে ভারতের অগ্রাসন থেকে দেশকে রক্ষা করা মানে এই না যে এটাকে ওয়েস্টার্ন কোনো কান্ট্রির হাতে তুলে দেওয়া, ওয়েস্টার্ন কোনো কান্ট্রির এজেন্ডা সার্ভ করার জন্য ব্যবহার করা। ডিপ্লোম্যাটিক্যাল সম্পর্ক সবার সাথে থাকবে, সেটা ভারতের সাথেও থাকতে হবে যেহেতু আমাদের প্রতিবেশী দেশ। তো সেই জায়গা থেকে ডিপ্লোম্যাটিক্যাল সম্পর্কের জায়গা থেকে, ডিপ্লোমেসির জায়গা থেকে যদি বাদ দিয়ে আমি এবার গভর্নমেন্ট টিকিয়ে রাখার জন্য ভিন্ন কোনো শক্তির শরণাপন্ন হই, তখন বিষয়টা এভাবে দাঁড়ায় যে তারা একসময় তাদের এটাকে বিদ্বেষ ভাবে তারা এটাকে চরিতার্থ করবে, তাদের নিজেদের সম্পূর্ণভাবে তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য করবে, সেখানে আমার নিজেদের সদস্যের কোনো স্বার্থ থাকবে না। তো এই বিষয়গুলোকে আসলে অত্যন্ত সফিস্টিকেটেড জায়গা থেকে আসলে আমাদের বিশ্লেষণ করার সুযোগ থাকে। কিন্তু সেখানে যেহেতু 24শে জুলাই গণঅভ্যুত্থান এটা কোনো নির্বাচিত জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় নাই, সেই জায়গা থেকে আমাদের ম্যান্ডেট না নিয়ে প্রত্যেকটি, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যান্ডেট না নিয়ে প্রত্যেকটি জায়গায় তারা সিদ্ধান্ত নিজেদের মতো গ্রহণ করেছে। কোনো কারণে যদি ভুক্তভোগী কারো হতে হয়, ভুক্তভোগী কিন্তু তারা নিজেরা একা হবে না, সবাই কিন্তু হবে, অথচ সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু তারা কয়েকজনই। তো এই বিষয়গুলো আসলে অত্যন্ত মারাত্মক ভাবে, বাজে ভাবে জনগণের কাছে ইন্টারপ্রেট হচ্ছে। যে কোনো সময় গৃহযুদ্ধ লাগার আশঙ্কা আমি করছি আসলে। বিকজ আমাদের সেনাবাহিনী এখন পর্যন্ত রাস্তায় আছে বিধায় অনেকটা, আমি মনে করি যে অনেকটা এখন পর্যন্ত পরিস্থিতি টালমাটাল, এটাকে সামাল দেওয়ার সম্ভব হচ্ছে। কিন্তু এটি যদি কোনো কারণে হারমোনি লস হয়, কদিন আগে হাসনা যে কাজটি করলো, যে 9 দিন পরে এসে সে জানাচ্ছে সেনাপ্রধান সামহাও রিফাইন আওয়ামী লীগ করছে, এরকম কিছু একটি বিষয়। আসলে হুম। এই মুহূর্তে রিফাইন আওয়ামী লীগের প্রশ্নে যদি আমি আসি, তাহলে রিফাইন আওয়ামী লীগের ক্ষেত্রে যদি এনসিপি এবং অন্যান্য, আমি দেখেছি যে বিএনপির বেশ কয়েকটি ইস্যুতে সরাসরি আওয়ামী লীগের বড় কয়েকজন নেতা সেখানে যুক্ত, পরবর্তীতে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। ছাত্র দল, ছাত্র লীগ বা যুব লীগ বা শ্রমিক লীগ বা কৃষক লীগ, এরকম বেশ কিছু পুনর্বাসনের একেবারে সরাসরি দেখা গিয়েছে যারা বড় বড় পোস্ট হোল্ড করেছিল, তারা এখন ছাত্র দল বা এনসিপি তে সরাসরি আছে। পরবর্তীতে ছাত্র দল তাদেরকে বহিষ্কার করেছে বিভিন্ন জায়গায়। কিন্তু এনসিপির জায়গা থেকে যারা এভাবে একেবারে স্বীকৃত, তাদেরকে বিভিন্ন ভাবে সংগঠনে নেয়ার মাধ্যমে আসলে কি মেসেজ তারা দিতে যাচ্ছে, এনসিপি মুখ্য বিষয় নাই।
আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যার মাধ্যমে 24শে জুলাই গণঅভ্যুত্থানের মূল প্রাণকেন্দ্রে যেখানে ছিল, সেই জায়গা থেকে তাদের সমন্বয়ক কমিটি বাতিল করে দিয়ে আমি এখন পর্যন্ত আমার নিজেকে সমন্বয়কে পরিচয় দিব। আমি কোনো আহ্বায়কও ছিলাম না, যুগ্ম আহ্বায়ক না, পাটছাস কিংবা গণতান্ত্রিক ছাত্র সংসদ কিংবা এনসিপি কিংবা কোটাতে আমি কখনোই পার্টিসিপেট করি নাই, করবো না। সেই জায়গা থেকে আসলে স্পষ্টভাবে বিপ্লবের মেইন যে স্পিরিট, সেটাকে এভাবে তুলোধুলো করে স্বার্থপরের মতো এটাকে একেবারে বোল্ড আউট করে দিয়ে নিজেকে একটা রাজনৈতিক সংগঠন করলাম এবং এটাকে মুলতবি ঘোষণা করে দিয়ে চলে গেলাম। এটি আসলে এটি ভবিষ্যতে একটা সময় গিয়ে তারা বুঝতে পারবে যে কত বড় ভুলটা তারা করেছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল, এবং পরবর্তীতে এটির যে কমিটিগুলো হয়েছে সেগুলো কমিটিতে একাধিক ছাত্রলীগের একাধিক বিভিন্ন সংগঠনের লোকজন ঢুকিয়েছে, যারা হচ্ছে আন্দোলনে একদিন আসছে এমন একটা পুরো 5ই আগস্ট পর্যন্ত একটা ফেসবুকে পোস্ট পর্যন্ত করতে পারেনি। তাদেরকে সদস্য সচিব, আহ্বায়ক, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পোস্ট পজিশন হোল্ড করিয়েছে, জাস্ট বিকজ তাদের জায়গা থেকে তাদের নেপোটিজম কিংবা তাদের নতুন বিপ্লবী কাছাকাছি 5ই আগস্টের পরে নতুন বিপ্লবী 5ই আগস্টের পরে নতুন বিপ্লবী এক্স্যাক্টলি নতুন বিপ্লবী 5ই আগস্টের পরে হয়েছে। আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় একেবারে ধরে আমি বলতে পারি। তো এবং এই জায়গা থেকে তাদের সুযোগ, নতুন বিপ্লবী হলে আসলে সুযোগ সুবিধা কি পান? সুযোগ সুবিধা হচ্ছে যে প্রথম কথা যেটি, সেটি হলো যে আমি যদি আজকে আয়াতুল্লাহ বিহিস্তে আমি গিয়ে দাঁড়াই, আমাকে একটা কমেন্ট সে করতে পারবে না, বিকজ আমি এই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত নারী নক্ষত্র জানি এবং আমি যথেষ্ট এটির জন্য আমি আমার জানপ্রাণ দিয়ে আমি চেষ্টা করেছি, এবং 24শে জুলাই গণঅভ্যুত্থানের আমি একজন যোদ্ধা সমুচ্চারী। কিন্তু নতুন বিপ্লবীদেরকে নিয়ে আসতে তাদেরকে দিয়ে যে কাজটা যেভাবে চাই তাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের কার্যক্রম বা অপকর্ম তারা চাইলে তাদেরকে দিয়ে এক্সিকিউট করাতে পারে, যে জন্য ছাত্রলীগের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে নিয়ে আসা হয়, ছাত্রলীগের অনেক পুনর্বাসন দেওয়া হয়। তাদের কার্যক্রমগুলো ছাত্রলীগ এর এই যারা এখন একেবারে ভালনারেবল পজিশনে আছে তাদেরকে দিয়ে খুব ইজিলি তাদেরকে দিয়ে এই কাজগুলো করা যায়। চাইলেই তো একজনকে কমেন্ট করা যাবে না। আমাকে চাইলে সার্জিস একটা কথা বলে আমাকে কমেন্ট করে সে চাইলে কিছু করাতে পারবে না, বা হাসনাত কিছু করাতে পারবে না। সার্জিসের যে পরিমাণ অবদান আমার সেই পরিমাণ অবদান এখানে আছে, কিছু অংশ আমার তার থেকে বেশি আছে। তো এই জায়গা থেকে তারা বিভিন্ন জায়গা থেকে অর্থ বিভিন্ন বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন উপঢৌকনের বিনিময়ে বিভিন্ন বড় বড় কোম্পানি তাদের সাথে বসিয়ে দিয়ে এর বিনিময়ে বিভিন্ন কমিটি হাতিয়ে নেওয়া, তাদের নিজেদের আত্মীয় স্বজন বিভিন্ন জায়গা থেকে ধরে এনে দেওয়া, এই যে কার্যক্রমগুলো করছে, এটার জন্যই 24শে জুলাই বিপ্লব আসলে ব্যর্থ হয়ে যাবে একটা সময় গিয়ে, এবং সেটা সবাই চক্ষু সম্মুখে দেখতে পাবে। সাধারণ জনগণের সাথে আসলে সাধারণ জনগণ এদের জায়গা থেকে তো এত মারপ্যাচ বোঝার তো আসলে সময় থাকে না। যেখানে 24শে জুলাই গণঅভ্যুত্থান যারা নেতৃত্ব দিয়েছে তারা যেভাবে এই জিনিসটাকে ইউটিলাইজ করতে পারবে, বুঝতে পারবে, কিন্তু সাধারণ জনগণ সে অর্থ পারবে না। তো সেই জায়গা থেকে জনগণ যতক্ষণে বুঝবে, বুঝে উঠতে উঠতে ততক্ষণে অনেকখানি বিষয় এখান থেকে আসলে স্পিরিটটা নষ্ট হয়ে যাবে এবং জুলাই অভ্যুত্থানটা বিপ্লবটা আসলে ব্যর্থ হয়ে যাবে।